শুরুর যে টপিক মহাবিদ্রোহ 1857 সালের, সেটা নিয়ে শুরু করছি। তো তোমাদের সাথে এর আগেও আমার এই বিষয় নিয়ে ক্লাস করানোর কথা ছিল, অনিবার্য কারণবশত যে ক্লাসটা আমি নিতে পারি। তো 1857 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের এই কোর্স আউটলাইনে আছে। এছাড়া তোমাদের যে আরেকটা সাবজেক্ট আছে এই একই ধরনের, যে ঔপনিবেশিক শাসনামলের ভারতের ইতিহাস, ওটাও আমি পড়াবো। তো ওটার ক্লাসের সাথেও কিন্তু এটা মোটামুটি রিলেটেড। শুরু করছি 1857 সালের মহাবিদ্রোহ। তোমরা জানো যে 1857 সাল ইতিহাসে কেন বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার ইতিহাসে 1857 সালের যে আবেদন সেটা আসলে অন্যরকম। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেটাকে কেউ সিপাহী বিপ্লব বা কেউ কেউ বলেন আবার কৃষক শ্রমিক বিপ্লব, এভাবে নানান নামে তাকে অভিহিত করা হয়, কিন্তু সাধারণত আমরা এটাকে সিপাহী বিপ্লব বা মহাবিদ্রোহ হিসেবেই দেখে থাকি। 1857 সালে সিপাহী বিপ্লব যে ঘটনার মাধ্যমে বা যে ঘটনা থেকে শুরু হয়েছিল, সেটা শুধুমাত্র সিপাহীদের বিপ্লব বা সিপাহীদের বিদ্রোহের মাধ্যমে আমরা ধারণা করে থাকি বা আমরা বলি যে তাৎক্ষণিক কারণ হচ্ছে এটা, কিন্তু এর প্রেক্ষাপট রচনা হয়েছিল আরও আগে। এবং এই প্রেক্ষাপট আরও আগে রচনা হয়েছে কীভাবে আমরা জানি যে 1757 সাল, ঠিক 100 বছর আগের ঘটনা, যে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে কোম্পানি পুরো ভারতবর্ষের শাসন নিজেদের হাতে আস্তে আস্তে তুলে নেয়। এই যে কোম্পানি নিজেদের হাতে ভারতবর্ষের শাসন তুলে নিল, তারপর থেকে কী হলো, কোম্পানির কর্মচারীরা, কোম্পানির কর্মকর্তারা এবং কোম্পানি রিলেটেড যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল, তারা নানান উপায়ে ভারতবাসীর উপরে শোষণ চালায়। তো এই তাদের যে শোষণে আসলে ভারতীয় জনগণ অতিষ্ঠ হয়ে উঠছিল। ভারতের আপামর জনগণ, কৃষক, শ্রমিক এবং সাধারণ যে জনগণ ছিল, তারা সবাই এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভিতরে ভিতরে খুশি উঠছিল। আর তাদের এই ভিতরে ভিতরে যে ব্রিটিশদের প্রতি যে ঘৃণা ও রাগের যে একটা দাবানল ভিতরে ছিল, সেই দাবানলের বহিঃপ্রকাশটা ঘটে 1857 সালে সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে। এখন কোনো কোনো ঐতিহাসিক এটাকে শুধুমাত্র সিপাহী বিপ্লব বলে অভিহিত করে, আবার কোনো কোনো ঐতিহাসিক বলে এটা সিপাহী বিপ্লব নয়, এটা সিপাহী বিপ্লব বললে এটাকে একটু ছোট করে দেওয়া হয়, এটা হবে মহাবিদ্রোহ বা মহাবিপ্লব। আচ্ছা, এখন এই যে সিপাহী বিপ্লব হয়েছে, এর কারণটা কি? এর কতগুলো কারণ আছে, তবে প্রত্যেকটি কারণ আবার কয়েকটি ভাগে ভাগ করা। তো আমি প্রথম দিকের যে কারণগুলো সেটা একটা একটা করে আলোচনা করছি। রাজনৈতিক কারণ, এই যে মহাবিদ্রোহ, এর রাজনৈতিক কারণ কী কী? তো রাজনৈতিক কারণ বললে আমরা প্রথমেই 1857 সালের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ, 1757 সালে যে 1757 সালে যে পলাশী যুদ্ধ হয়েছিল, সেই পলাশী যুদ্ধের থেকেই আসলে কারণটা শুরু হয়। পলাশী যুদ্ধে ব্রিটিশদের বিজয়ের পর তারা একে একে ভারতীয় ভূখণ্ড নিজেদের দখলে নিতে থাকে এবং এই যে ভারতীয় ভূমি নিজেদের দখলে নেয়া, কোম্পানি শাসনের আন্ডারে নেয়া এবং তারপর সেখানে শোষণ নিপীড়ন চালানো এবং ব্রিটিশ শাসকবর্গ কর্তৃক নানান সময় নানান রকমের রাষ্ট্র পরিচালনার নীতি যে গ্রহণ তারা করেছিল, সেই নীতিগুলো ভারতীয়দের মনে ব্যাপক বিরূপ প্রভাব ফেলে। লর্ড ডালহৌসি কর্তৃক অনুসৃত সত্যবিলোপ নীতি এ ধরনের একটি নীতি, এবং এই নীতির ফলে সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক সহ সাধারণ যারা ছিল, তারা সবাই আসলে খুশি হতো। তো এই নীতি প্রয়োগের ফলে ডালহৌসি সুতা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে ফেলেন। 1854 সালে তিনি কর্ণাটক নবাবপদ বিলুপ্ত করেন। পেশওয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব, যিনি কানপুরের ছিলেন,
সে নানা সাহেবের ভাতা বন্ধ করে দেন। এছাড়া অযোধ্যা সবসময় হচ্ছে ব্রিটিশদের অনুগত ছিলই বলে ধরে নেওয়া হয়। তো সেই অযোধ্যার লুণ্ঠন, সম্পদ লুণ্ঠন, তারপরে অযোধ্যার যে অযোধ্যার নবাবগণ ব্রিটিশদের প্রতি অনুগত ছিলেন, তারপরেও ডালহৌসির পররাজ্য রাজনীতি অযোধ্যাকে ছাড় দেয়নি। অযোধ্যার কোষাগার নির্লজ্জভাবে লুণ্ঠন করে এই ডালহৌসির লোকজন বা ডালহৌসির কারণে। তো এই যে নবাব এবং অযোধ্যার নবাবের যারা পোষ্য পরিবার ছিল, সেই পোষ্য পরিবারকে এই নবাবের অস্ত্রাগার লুণ্ঠনের কারণে, অর্থ লুণ্ঠনের কারণে নবাবের যে পোষ্য পরিবার ছিল, সেই পোষ্য পরিবারগুলো একেবারে সর্বশান্ত হয়ে পড়ে এবং তারা ব্রিটিশদের প্রতি খুবই ক্ষুব্ধ হয়ে যায়। অযোধ্যায় কোম্পানি সরকার অত্যন্ত কঠোর এক ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন, যা সিপাহী এবং সাধারণ মানুষকে খুবই বিপাকে ফেলে দেয় এবং তাদের সাধারণ জীবনমান আরও নিম্নমুখী করে। এছাড়াও রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে, যে তৎকালীন সময় যেহেতু ডালহৌসি ছিলেন, ডালহৌসির যে নীতি, সেই ডালহৌসির নীতির কারণে রাজনৈতিকভাবে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের লোকজন, সাধারণ লোকজন, কৃষক, শ্রমিক সহ এরা কুশল ছিলেন। অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের আরেকটি অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনীতির সাথে রাজনীতি মোটামুটি ওতপ্রোতভাবেই সম্পর্কিত, আমরা সবাই জানি। কারণ ব্রিটিশ সরকারের শোষণ নীতির ফলে দেশীয় যে রাজন্যবর্গ ছিল, তারাও আসলে বেশ চাপের মধ্যে ছিল। তো তাদের মাধ্যমে যেই সমস্ত কৃষক, শ্রমিক এরা জীবিকা নির্বাহ করত, তাদের উপর নানান রকমের কর আরোপ এবং তাদের হচ্ছে জমি অধিগ্রহণ এবং হচ্ছে তাদেরকে ভূমিহীন কৃষকে পরিণত করেছিল এক সময় এই শক্ত বিলোপ নীতি এবং হচ্ছে ব্রিটিশ সরকারের যে আরও যে সমস্ত নীতি তারা গ্রহণ করেছিলেন সেগুলো। তো ব্রিটিশ সরকারের শাসন আমলে অর্থনৈতিকভাবে ভারত উপমহাদেশের জনগণ খুব চরম দুর্দশার মধ্যে পতিত হয়। কার্ল মার্কস 1857 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে যে কতগুলো কারণ দায়ী করেন, তার মধ্যে কৃষক রিলেটেড যে কারণগুলো বা অর্থনীতি রিলেটেড যে কারণগুলো ছিল, তা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভারতীয় দরিদ্র কৃষকদের উপর জমিদার ও রাজস্ব আদায়কারী শক্তির যুগ্ম শোষণ, কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা, আদায়কৃত রাজস্বের সামান্যতম অংশ কৃষির উন্নয়নে ব্যয় না হওয়ায় সেচ ব্যবস্থা ধ্বংস, স্থানীয় শিল্পের ধ্বংস এবং ব্রিটিশ পণ্যের ভারতীয় বাজার দখল। আবার ব্রিটিশ পণ্য ভারতীয় বাজারে যেরকম আমদানি শুল্ক ছাড়া হচ্ছে এখানে বাজার দখল করেছিল, আবার ভারতীয় কোনো পণ্য যখন ব্রিটিশ বাজারে নেওয়া হতো তখন সেটার উপর প্রচণ্ড রকমের কর আরোপ করা হতো বা আমদানি শুল্ক আরোপ করা হতো। তো যে কারণে দেখা যায় যে ভারতীয় শিল্প বাণিজ্য সবই একরকম মুখ থুবড়ে পড়ে এবং এর সাথে সম্পর্কিত যে সমস্ত লোকজন ছিল বা পেশাজীবী ছিল, তারা খুবই দুর্দশার মধ্যে পড়ে যায়। তারা মনে করতে থাকে যে হচ্ছে ব্রিটিশদের শাসনের মধ্য থেকে বা ব্রিটিশ কোম্পানি শাসনের মধ্য থেকে কখনোই তাদের আর্থিকভাবে সফল হওয়া সম্ভব না। এছাড়া যে অর্থনীতির যে বিস্তার, যে কিছু ছোট পদে বা হচ্ছে কিছু অল্প কিছু উচ্চ পদে হচ্ছে যে সমস্ত ভারতীয়রা চাকরির সুযোগ পেয়েছিলেন বা চাকরি করতেন, তাদের বেতন ভাতার ক্ষেত্রেও ছিল নানা রকমের বৈষম্য। আর এই সমস্তটাই হচ্ছে মহাবিদ্রোহের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করছিল। আর
সামরিক বাহিনীর ক্ষেত্রে আমি পরে সামরিক কারণ যখন আলোচনা করবো এটা বলবো, কিন্তু একটু বলে নিই যে সামরিক বাহিনীর ক্ষেত্রেও এই বেতন বৈষম্য এবং অর্থনৈতিক শোষণটা ছিল একটা অন্যতম কারণ। আচ্ছা, সামাজিক কারণ। সামাজিক কারণ কি ছিল? এই যে মহাবিদ্রোহের সামাজিক কারণটা কি? সামাজিক কারণ হচ্ছে মহাবিদ্রোহের ফলে মহাবিদ্রোহ শুরু হওয়ার আগে ব্রিটিশরা যখন হচ্ছে কোম্পানি শাসন এখানে শুরু করে, তখন থেকে হচ্ছে সামাজিকভাবে যে ভারতীয়দের যে মর্যাদা ছিল বা যারা বেশ মর্যাদা সম্পন্ন ছিলেন, তারা হচ্ছে তৃতীয় শ্রেণীভুক্ত হয়ে যান। এমন কোনো কোনো জায়গা ছিল যেখানে সাধারণ জনগণের প্রবেশ একদমই নিষেধ ছিল। শাসক শ্রেণী শাসন করার বদলে শোষণ করতেন বেশি, সামাজিকভাবে ভারতীয় জনগণ নিজেদেরকে কেউ মনে করতে থাকে। এবং এই যে ব্রিটিশ শাসনের ফলে কোম্পানি শাসনের ফলে যে সমস্ত ভারতীয় রাজন্যবর্গ ছিল বা যে সমস্ত জমিদাররা ছিলেন এবং তাদের যে পোষ্য পরিবারগুলো ছিল, অর্থনৈতিক শোষণের কারণে, ব্রিটিশ সরকারের অর্থনৈতিক শোষণের কারণে তারা সামাজিকভাবেও অপদস্থ হতে থাকেন বা তাদের যে সামাজিক যে ব্যয় নির্বাহের যে ব্যাপার ছিল সেটাও অনেকটা ঘাটতি দেখা যায়। তাদের অযোধ্যার, বিশেষ করে অযোধ্যার নবাবের আন্ডারে যে সমস্ত পোষ্য পরিবারগুলো ছিল, সেই পোষ্য পরিবারগুলো সামাজিকভাবে অনেক ছোট হতে থাকে। এছাড়া কোম্পানি শাসনের সময় শর্তবিরোধ নীতি, চিরস্থায়ী বন্দোবস্ত এবং এছাড়া যে আরও যে সমস্ত ন্যাক্কারজনক নীতি গ্রহণ করা হয়েছিল, তার ফলে সামাজিকভাবে ভারতীয় জনগণ ক্ষতিগ্রস্ত হতে থাকে। এবং শুধু সেটা নয়, যে সমস্ত বিষয়গুলো আসলে ব্রিটিশ সময়ে, ব্রিটিশ শাসন আমলে হচ্ছে গিয়ে পজিটিভলিও করা হয়েছিল, সেগুলোকেও আসলে সামাজিক দৃষ্টিকোণ থেকে ভালোভাবে ভারতীয়রা নেয়নি। যেমন রেল ব্যবস্থার প্রবর্তন, তারপর কী বলে বিধবা বিবাহ প্রচলন, তারপরে হচ্ছে সতীদাহ প্রথা নিবারণ, এগুলো সামাজিকভাবে ভারতীয়দের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলে ব্রিটিশদের সম্পর্কে। ভারতীয়রা মনে করে তাদের এতদিনের গড়ে ওঠা প্রথা, এতদিনের গড়ে ওঠা যে বিধি ব্যবস্থা, সেই বিধি ব্যবস্থার উপর এটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশদের একটা নগ্ন হস্তক্ষেপ। তো স্বাভাবিকভাবেই এই কারণে তারা এই কোম্পানি শাসনের উপরে বীতশ্রদ্ধ হয়ে পড়ে। ধর্মীয় কারণ, আমি যেহেতু টপিকটা একবারে শেষ করতে চাই, সেহেতু আমি একে একে অল্প অল্প করে সবটাই কাজ করছি, কারণ এই বিষয়ে আমরা আগেও পড়েছি। ধর্মীয় কারণটা আসলে একইভাবে রিলেটেড। যেহেতু ভারত উপমহাদেশ, আমরা হিন্দু মুসলমান উভয় জাতি বসবাস করতাম এবং বলতে করি। আর তখন হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রসারের ব্যাপারে একটা মিশনারি জিন চলছিল, যেটা ব্রিটিশরা হচ্ছে, আমি আফ্রিকার ইতিহাস যখন পড়িয়েছি তোমাদের থার্ড ইয়ারে, তখন দেখেছো যে হচ্ছে ব্রিটিশরা মিশনারি জিন কিন্তু আফ্রিকাতে প্রচণ্ডভাবে তারা সফল হয়েছিল এবং তারা চেয়েছিল ভারতেও এতে তারা সফল হবে। তারা খ্রিস্টান ধর্ম প্রসারে এবং প্রচারে ভারতীয় জনগণকে খ্রিস্ট ধর্ম গ্রহণে মোটামুটি একরকম বাধ্য করছিল বা সেই পরিবেশ তারা তৈরি করছিল। এই যে খ্রিস্টান ধর্মের যে ব্যাপকতা এবং খ্রিস্টান পাদ্রীদের স্কুল, কলেজ বা হচ্ছে হাসপাতাল অথবা যে সমস্ত জায়গায় আসলে ওদের প্রবেশাধিকার সংরক্ষিত থাকা উচিত ছিল, বরঞ্চ সেই সমস্ত জায়গায় এই খ্রিস্টান পাদ্রীদের অবাধ হচ্ছে যাতায়াত এবং হচ্ছে তাদের যে খ্রিস্টান ধর্ম প্রচার বা যেটা ওরা বলে যে খ্রিস্টান ধর্মের আলো প্রচার করছে, তারা সেই খ্রিস্টান ধর্মের আলো ছড়িয়ে দেওয়ার ওদের যে চেষ্টা, সেটা ভারতের হিন্দু মুসলমান উভয়কেই খুব কঠিনভাবে তাদের মনের উপর এটা চাপ ফেলছিল। এবং তারা একসময়
উপমহাদেশীয় যে হিন্দু মুসলমান আমরা যারা ছিলাম তারা একসময় ভাবতে শুরু করেছিলাম এই যে হয়তোবা আমাদের ধর্ম যা সবই যাচ্ছে। তারপরে আমি সামাজিক কারণে যে কথাগুলো বলেছি, যে রেল ব্যবস্থা প্রবর্তন, যেটা একটা পজিটিভ দিক ছিল, আমরা এখন যদি চিন্তা করি তাহলে আমরা দেখি যে এটা একটা পজিটিভ দিক ছিল, কিন্তু তারপরে কিন্তু সেই রেলের ব্যবস্থাটাকে কিন্তু ওরা পজিটিভলি নেয়নি। রেলে হচ্ছে হিন্দুরা উঠবে, মুসলমানরা উঠবে, তাহলে জাত নষ্ট হয়ে যাবে, এই যে ব্যাপার, বা এই যে হিন্দুদের মধ্যে যে এই ধারণা, বা কিছু গোঁড়া মুসলমানদের মধ্যে এই যে হিন্দু মুসলমান একসাথে চলা, এই গোঁড়া ধারণা, এটাও কিন্তু ব্রিটিশদের প্রতি একটা ক্ষোভের কারণ ছিল। তাছাড়া সতীদাহ প্রথা, হিন্দুদের এত দীর্ঘ সময়ের যে প্রথা চলে আসছিল, সতীদাহ প্রথা কি এটা তোমরা সবাই জানো, আমি শুধু এটা বলছি যে হাজব্যান্ড মারা গেলে তার সাথে সহমরণে স্ত্রীকে যেতে হবে, এটা হচ্ছে সতীদাহ প্রথা। তো সেই সতীদাহ প্রথা সে প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মের একটা খুব বড় জায়গা জুড়ে ছিল, কিন্তু ব্রিটিশ শাসনামলে সেই সতীদাহ প্রথা 1829 সালে সেটা বন্ধ হয়, এবং এরপরে 1854 সালে মেবি বিধবা বিবাহ প্রচলন হয়। এই সবগুলোই ছিল ভারতীয়দের মধ্যে ধর্মীয় চেতনায় আঘাত করার মতন একটা ঘটনা, এবং কোনোভাবেই ভারতীয় জনগণ, সাধারণ জনগণ বিশেষ করে, বা ধর্মপ্রিয় জনগণ এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তো এই ধর্মীয় কারণ মহাবিদ্রোহের ক্ষেত্রে সাধারণ জনগণকে কাছে টানছিল, বা সাধারণ জনগণের সমর্থন করাতে সফল হয়েছিল আর কি এই বিদ্রোহীরা। এরপরে আছে সামরিক কারণ, দেখা যায় কিনা, আমি তো মনে বলছি সামরিক কারণ। সামরিক কারণ হচ্ছে একেবারেই তাৎক্ষণিক কারণ। আমি অর্থনৈতিক কারণ যখন বলেছি, এই যে অর্থনৈতিক কারণ যখন বলেছি, তখন আমি বলেছি যে হচ্ছে সেনাবাহিনীতে পদাতিক, মূলত পদাতিক বাহিনী হিসেবে ভারতীয়দের নিয়োগ দেওয়া হতো। 2-4 জন উচ্চ পদে যেত, বা উচ্চ পদ বলতে আর কি তার থেকে উপরের পদে যেত, কিন্তু এরপরেও দেখা যায় যে বেতনের এত বেশি বৈষম্য ছিল, যা সাধারণ যে সেনাবাহিনী বা সাধারণ যে সৈন্য ছিল তারা কোনোভাবেই এই জিনিসটাকে মেনে নিতে পারেনি। এরপরে তাদেরকে বিভিন্নভাবে সামাজিকভাবে হেয় করা হতো, যে বিভিন্ন কী বলে সেনাবাহিনী বিভিন্ন টহলদারিতে বা বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ সমস্ত কাজে নিয়োগ দেওয়া হতো এই ভারতীয় সেনাদেরকে, এবং তাদেরকে গালিগালাজ পর্যন্ত করা হতো, যে গালিগুলো তারা আসলে অ্যাকসেপ্ট করতে পারেনি, ছোট জাত, নিগার, তারপরে বিভিন্ন প্রাণীর নাম দিয়ে গালি দেওয়া, তোমরা বুঝতে পারছো। তো এই যে ন্যাক্কারজনক তাদের সাথে যে ব্যবহার, তাদের সাথে আচরণের বৈষম্য, তাদের সাথে অর্থনৈতিক মানে বেতনের বৈষম্য, তাদের হচ্ছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বেশি নিয়োগ দেওয়া, এই যে কাজগুলো করতো, এই জন্য ওরা মনে মনে ফুঁসেছিল। সবচেয়ে বড় কারণ যেটা ঘটলো সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল নামক এক ধরনের রাইফেল, এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল এই সময় 1857 সালের এই সময়টা এনফিল্ড রাইফেল নামক এক ধরনের রাইফেল বা এক ধরনের বন্দুকের ব্যবহার শুরু হয় এই ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে, এবং পদাতিক বাহিনীকেও বা ভারতীয় সেনাকেও এই রাইফেল বহন করতে হতো। বলা হয় এর যে কার্তুজ ছিল সেটি মুখ দিয়ে ছিঁড়তে হতো, এবং তাতে হচ্ছে গরু এবং শুয়োরের চর্বি মেশানো ছিল। গরু এবং শুয়োর দুটোই হচ্ছে, একটা হচ্ছে হিন্দুদের জন্য খুব পাপের জিনিস, আর একটা হচ্ছে মুসলমানদের জন্য খুব পাপের জিনিস। সো এই যারা ভারতীয় সেনাবাহিনীতে ছিল, হিন্দু মুসলমান যেই সমস্ত সৈন্যরা ছিল, সৈনিকরা ছিল, তারা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারল না, এবং তারা ব্যাপকভাবে এটার বিরুদ্ধে সোচ্চার হলো, এবং তাদের ধর্ম নষ্ট করা, তাদের জাত নষ্ট করার জন্য ব্রিটিশ বাহিনীর এই যে চক্রান্ত, এইটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারলো না, এবং এর প্রতিবাদ স্বরূপই কিন্তু সিপাহী বিপ্লবের সূচনা। এবং এটা ছিল একদম তাৎক্ষণিক কারণ, যদিও ব্রিটিশ সরকার বারবার বিভিন্ন
প্রচারণায় বলেছে যে হচ্ছে আসলে যেটা তারা ভাবছে যে কার্তুজের মধ্যে গরু বা শুয়োরের চর্বি মাখানো, এটা একদমই হচ্ছে গিয়ে বানোয়াট কথা। কিন্তু তারপরেও তাদের এই প্রচারণা বা তাদের এই সাফাই যে হিন্দু মুসলমান যে সৈনিক ছিল তারা শুনতে বা মানতে নারাজ ছিল। আচ্ছা, তাহলে এই যে কারণগুলো আমি দেখলাম যে হচ্ছে কোন কোন কারণে হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিপ্লব শুরু হয়। এখন মহাবিদ্রোহ বা সিপাহী বিপ্লবের নেতৃত্বে কারা ছিলেন? মহাবিদ্রোহ বা সিপাহী বিপ্লবের সূচনা হয়েছিল ব্যারাকপুরে, এটা 1857 সালের মে মাসের ঘটনা, এপ্রিল মাসের ঘটনা ব্যারাকপুরে। এবং হচ্ছে 11ই মে এটা হচ্ছে একেবারে কি বলে তাৎক্ষণিকভাবে হচ্ছে গিয়ে একজন সেনা, মঙ্গল পাণ্ডে নাম যার, তার মাধ্যমে এটা ব্যাপকভাবে হচ্ছে প্রচার লাভ করে। এবং এই ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের যে বিদ্রোহ, সেই বিদ্রোহের মাধ্যমেই সূচনা হয় সিপাহী বিপ্লবের। এবং আস্তে আস্তে মে মাসের মধ্যে বা জুন মাসের মধ্যে পুরো ভারতেই এটার একটা কি বলে পুরো ভারতেই মোটামুটি এই সেনা বিদ্রোহটা ছড়িয়ে পড়ে। আর সেনাবাহিনী কি করে, এই সেনা সদস্যরা বা হচ্ছে যারা হচ্ছে বিদ্রোহী সেনা ছিলেন তারা কি করে, তারা দলে দলে 11 মের মধ্যে প্রায় 25টি বাহিনী দিল্লিতে পৌঁছে যায়, পদাতিক বাহিনী। এবং এই 25টি পদাতিক বাহিনীর দল এরা হচ্ছে দিল্লিতে এসে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট যিনি শেষ মুঘল সম্রাট ছিলেন, দ্বিতীয় শাহ আলমকে নিজেদের হচ্ছে গিয়ে দিল্লি সম্রাট ঘোষণা করেন। এবং দিল্লির সম্রাট ঘোষণা করেন এবং হচ্ছে তার সমর্থনে তারা চারদিকে বিদ্রোহ সূচনা হয়। দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম বলছি আমি বারবার, দ্বিতীয় বাহাদুর শাহ, দিল্লি সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এবং তার সাথে অযোধ্যা, তার সাথে হচ্ছে কানপুরের যিনি শাসক ছিলেন পেশওয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তপুত্র নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারপরে ছিল অযোধ্যার বেগম হজরত মহল এবং মৌলভী আহমদুল্লাহ, তাপিয়া তোপি এবং খান বাহাদুর খা হচ্ছে বেরেলিতে ছিলেন। এবং এরা সবাই হচ্ছে মূলত এই বিদ্রোহকে সমর্থন করেন এবং যে যার জায়গা থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে পদানত করার চেষ্টা করেন। এবং দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই ভারতের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, ভারতের অযোধ্যা, কানপুর, নাগপুর, তারপরে ঝাঁসি, সম্বলপুর, সুতার, তারপরে গয়া, দানাপুর ইত্যাদি সমস্ত জায়গায় হচ্ছে কি বলে সেনাবাহিনী দখলে চলে আসে বা সেনাবাহিনী এতে সেনাবাহিনী বলতে আমি ভারতীয় সৈন্যদেরকে বোঝাচ্ছি। এবং এরা ব্রিটিশদের সাথে সফলভাবে যুদ্ধ পরিচালনা করতে থাকে। শুরুর দিকে ভারতীয় সেনারা সফল হলেও বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে এই সিপাহী বিপ্লবের দাবানল ছড়িয়ে পড়ে সেই সমস্ত অঞ্চল হচ্ছে ঢাকা, সিলেট, রাজশাহী, যশোর, তারপরে কুমিল্লা, পাবনা, রংপুর ইত্যাদি বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই সিপাহী বিপ্লবী সেনাদের অভ্যুত্থান দেখা যায়। এবং তারা শুরুর দিকে যতটা বেশি হচ্ছে গিয়ে সফল ছিল, শেষের দিকে এসে ব্রিটিশ যে সমস্ত সেনানায়ক যারা ছিলেন বা যারা এই সেনাবাহিনীর সাথে, ভারতীয় সেনাদের সাথে যারা যুদ্ধ পরিচালনা করেছেন, হ্যাভলক, হেনরি লরেন্স, উত্তম, কলিন ক্যাম্পবেল, এদের সাথে যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হয়। তো এই যে সমস্ত ভারতীয় অঞ্চলের যে সমস্ত শাসকবর্গ, যেমন
অযোধ্যা বা অযোধ্যা, ঝাঁসি বা যারা হচ্ছে সরাসরি এই যুদ্ধে হচ্ছে নিজেদেরকে ইনভলভ করেছে, যুদ্ধ করেছে, তাদের যে অবদান ছিল প্রথম দিকে যুদ্ধের, তাদের অবদানটা আসলে কোনোভাবে খাটো করে দেখা যায় না। তারপরেও যেটা বলবো যে তাদের যে যুদ্ধের যে কৌশল এবং হচ্ছে যুদ্ধ নীতি বলতে যেটা বোঝায়, সেই জায়গাটা থেকে তারা সরে গিয়েছিল, যে কারণে কিন্তু এই বিদ্রোহটা হচ্ছে আসলে ফলপ্রসূ হয়নি, বা যে উদ্দেশ্যে হচ্ছে সিপাহী বিপ্লব বা মহাবিদ্রোহের সূচনা হয়েছিল সেটা কিন্তু ফলপ্রসূ হয়নি। আর তো এই সমস্ত যোদ্ধারা ব্রিটিশ যে হেনরি লরেন্স, তারপরে হচ্ছে হ্যাভলক, উডটন, এই সমস্ত, তারপর হিউরোজ, এদের সাথে যে যুদ্ধ করে হচ্ছে গিয়ে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে যে জয়ী হবে বা জয়ী হওয়ার যে চেষ্টা করেছে, সেটাকে ভারত উপমহাদেশের ইতিহাসে বা দক্ষিণ এশিয়ার ইতিহাসে বেশ বড় জায়গা হিসেবে বা দেশ নেতা হিসেবে আমরা তখন তাদেরকে সেভাবে অভিহিত করেছি। কিন্তু ফাইনালি কী হলো? ফাইনালি বিদ্রোহে বাহাদুর শাহকে হচ্ছে, বাহাদুর শাহ যিনি হচ্ছে গিয়ে মুঘল শেষ সম্রাট ছিলেন, তাকে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে। তার 2 ছেলে এবং এক নাতিকে হচ্ছে গিয়ে খুন করে ফেলা হয় বা মেরে ফেলা হয়, ব্রিটিশদের হাতে তারা মরে যায়। রানী লক্ষ্মীবাই, যিনি ঝাঁসির রানী ছিলেন, তিনি হচ্ছে ঝাঁসি ত্যাগ করে সিন্ধিয়ায় তিনি ঝাঁসি ত্যাগ করতে বাধ্য হয় এবং রানীও পরাজিত হয়ে যায়। তো সব মিলিয়ে যে তারপর তাতিয়া তোপি, উনি পরাজিত হয়, এবং এরা যখন পরাজিত হয়ে গেল তখন আসলে এই বিদ্রোহের দাবানলটা আস্তে আস্তে নিভে যেতে থাকে। এখন শুধু কি এই যে ওনারা পরাজিত হলো এটাই কি হচ্ছে গিয়ে এই বিদ্রোহ বিফলতা বা ব্যর্থতার কারণ? না, ওরা পরাজিত হয়েছে, এর সাথে আরও অনেক কারণই সম্পৃক্ত। এর মধ্যে আছে যেমন বিদ্রোহ দমনে যে উদ্যোগ বা যে আর্মসের ব্যবহার হচ্ছে ব্রিটিশরা করতে পেরেছিল, সেই বিদ্রোহের সূচনা লগ্নে বা বিদ্রোহ পরিচালনা করতে ভারতীয় যারা এই যুদ্ধ পরিচালনা করেছে বা এই বিদ্রোহের সাথে সম্পৃক্ত ছিল তারা সেটা করতে পারেনি। রণকৌশলে ভারতীয়রা পিছিয়ে ছিল, তারা কোনো একাগ্র আন্দোলন করতে পারেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে সেনা অভ্যুত্থান ঠিকই ঘটেছে, কিন্তু অধিকাংশ অঞ্চল যেমন বাংলা প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি, এগুলো ছিল মোটামুটি একদমই স্বাধীন। তো এই সমস্ত অঞ্চল থেকে এবং দেশীয় অনেক রাজন্যবর্গই ব্রিটিশদের সহযোগিতা করেছে একদম সরাসরি। তো যে কারণে ব্রিটিশরা খুব সহজেই এই বিদ্রোহকে দমন করতে পেরেছিল। তো ব্রিটিশরা এই বিদ্রোহ দমন করতে পেরেছে বা যারা দেশীয় রাজন্যবর্গ ছিল তারা তাদেরকে সহযোগিতা করেছে। কিছু অংশ শুধু ভারতের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের কিছু অঞ্চল, এই অঞ্চলগুলো ছাড়া আসলে পুরো ভারত উপমহাদেশে বিদ্রোহটা ছড়িয়ে পড়েও, বা যদিও আমরা বলি যে সাধারণ জনগণ এতে হচ্ছে গিয়ে সর্বসম্মতভাবে ব্রিটিশদের বিপক্ষে ছিল, কিন্তু বা সর্বসম্মতভাবে বিদ্রোহীদের সহায়তা করেছিল, কিন্তু বাস্তবিক যেটা দেখা যায় যে কেউ আসলে ব্যক্তিকেন্দ্রিক বা কেউ দাঁড়িয়ে সহায়তা করার মতো কেউ ছিল না। হ্যাঁ, সমর্থন দিয়েছে সবাই, মানসিক সমর্থন দিয়েছে, এবং তাও সবাই বলা যায় না, কারণ কিছু কিছু অঞ্চলে এই বিদ্রোহের কোনো ছায়াও পড়েনি। সুতরাং এটাকে মহাবিদ্রোহ বলার যে শুধু সিপাহী বিপ্লব বললে যে কোনো জায়গা থেকে আমরা এর বিদ্রোহকে ছোটো করে দেখছি তা না, বাস্তবিক অর্থে এটা বলা হয়। আবার অনেকে মহাবিদ্রোহ বলেন, কারণ পুরো ভারতের হচ্ছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ ছাড়াও খণ্ড খণ্ড বিভিন্ন জায়গা থেকে এই বিদ্রোহকে সমর্থন জানানো হয়েছে। এখন এই বিদ্রোহের ফলাফল কী হচ্ছে? বিদ্রোহের ফলাফল হচ্ছে মূলত এটার বিদ্রোহটা যদিও ভারতীয়রা হেরে গিয়েছে বা এই বিদ্রোহের সফল হয়নি, কিন্তু এর ফলাফল কিন্তু বেশ সুদূর প্রসারী ছিল। যেমন কোম্পানি শাসনের অবসান হয়েছে। এই মহাবিদ্রোহকে তারা ব্রিটিশরা তাদের পতনের জন্য প্রথম কারণ হিসেবে দায়ী করে এবং তারা কোম্পানি শাসন এখান থেকে হটিয়ে নিতে বাধ্য হয়।
এবং ইংরেজ সরকার সরাসরি এই শাসনভার গ্রহণ করে এবং তারা সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার কিন্তু সর্বোপরি আর কি একদম শেষে যেটা আমরা বলতে পারি যে হচ্ছে ভারতীয়দের হাতেই ক্ষমতা দিয়ে যেতে বাধ্য হয় বা ভারতকে স্বাধীন করে দিতে বাধ্য হয়। তো এর সূচনা কিন্তু 1857 সালে ছিল। এই জন্য 1857 সালের মহাবিদ্রোহকে ছোট করে দেখা যাবে। আজকে মোটামুটি আমরা 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে একটা ধারণা নিলাম, যেমন হচ্ছে এই বিদ্রোহের কারণ, এই বিদ্রোহটা আসলে কারা বেশি সম্পৃক্ত ছিল এবং কোন কোন অঞ্চলগুলোয় বিদ্রোহ হয়েছে এবং কেন এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবেসিত হলো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো আর সরকারি আইন মেনে চলো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।